জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ, ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গেজেট আজ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনের গেজেট প্রকাশ। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে অনড়, জুলাই আন্দোলনে আহতরা শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান। নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। যারা আহত আছে বা শহীদ পরিবার আছে তারা সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, সেজন্য আমরা দ্রুত চাচ্ছি সুরক্ষা আইনটা বাস্তবায়ন করার জন্য। ৭১ গণহত্যায় সহায়তাকারীদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি এনসিপির, আপত্তিকর স্লোগানের দায় সংশ্লিষ্ট ব্যক্তি। প্রথমবারের মতো শুরু হলো সিভিল সার্জন সম্মেলন, চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে ২৫ ভাগ উন্নতি করা সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে গণতান্ত্রিক বাম ঐক্য, রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা, বিকেলে বসছে নেজামে ইসলাম। এবং কেরানীগঞ্জের সুভাদ্রা খাল উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। সবাইকে সচেতন হওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে ফোন রেকর্ড ও ভিডিও ক্লিপ সহ আরো অনেক প্রমাণ রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। রাতে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সভায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার রাতে ৯:৩০টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। স্ট্যাটাসে তিনি আরো জানান, যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা যেন সতর্ক হয়ে যান। রাষ্ট্র অনেক বড় ও জটিল জায়গা বলে তিনি লিখেন, উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। সরকার যদি গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে যায় তাহলে উপদেষ্টা পরিষদে থাকার কোনো যুক্তি নেই বলেও জানান তিনি। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।
রোববার রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে দেয়। পরে শাহবাগ মোড়ে স্লোগান দিয়ে জাদুঘরের সামনে চলে যান আহতরা। এরপর যান চলাচল শুরু হয়। পরশুদিন যে বলছে রাতে যে ঘোষণা দিবে, আমরা তার কথায় বিশ্বাস পাচ্ছি না। সেই জন্য তার প্রমাণস্বরূপ আমরা একটা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে, ওই রকম জুলাই ঘোষণাপত্র যে সে আগামী 30 দিনের মধ্যে দিবে, তার জন্য একটা প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছ থেকে নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, আপনার কাছে জানতে চাইব যে দাবি আদায়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা কি বলছেন, জানাবেন। ধন্যবাদ ইসরাত। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, যেখানে আপনি জানেন যে সকাল থেকে এখানে 3 দফা দাবিতে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের একাংশ কিন্তু বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে তারা কিন্তু গত রাত থেকে এই জাদুঘরের সামনে অবস্থান করছে এবং তারও আগে থেকে তারা শনিবার রাত থেকে যখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন থেকে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। এবং গত রাতে পুলিশের নির্দেশে তারা জাদুঘরের সামনে অবস্থান নেয় এবং তারা সুনির্দিষ্ট 3টি দাবিতে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, তারপর হচ্ছে আপনার জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে, সাংবিধানিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহ 3 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। তো এখনো পর্যন্ত তাদের আন্দোলনে সাড়া দিয়ে আসলে আমরা জানতে চেষ্টা করবো আপনাদের আন্দোলনে সাড়া দিয়ে আপনাদের সাথে এখন পর্যন্ত আমরা একটা সূত্র থেকেই জানতে পেরেছি, কিন্তু যারা চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা এখনো আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করেনি। তবে খুব শীঘ্রই তারা আমাদের সাথে যোগাযোগ করবে। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেটা আজকের মধ্যেই হবে। এবং ঘোষণাপত্রের ব্যাপারে ইতিমধ্যে 2টা মন্ত্রণালয় এই বিষয়ে অবগত হয়েছে। আমরা আর একটা মন্ত্রণালয়ের অপেক্ষায় করতেছি। তারা আমাদেরকে সিদ্ধান্ত জানালে আমরা, যদি আমাদের মতো করে সিদ্ধান্তটা হয়, তাহলে আমরা এইখান থেকে আনন্দ মিছিল করে বাসায় ফিরব। আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে প্রজ্ঞাপন জারি হলে কিন্তু তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে এবং তারা একটা সুখবরের প্রত্যাশা এখনো আছে এবং তাদের বিশ্বস্ত সূত্র জানিয়েছে প্রজ্ঞাপন জারির বিষয়ে তাদেরকেও জানানো হবে। তো শাহবাগের জাদুঘর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন জাতীয় জাদুঘর থেকে সহকর্মী এনআই নাহিদ। ৭১ গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো 1947, 1971 এবং 2024-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্বশর্ত। আরো বলা হয়, ৭১-এ যারা জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, জাতির সামনে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে হবে। সেই সঙ্গে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করে ২৪-এর অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গাফিলতি ও ঘাটতি কমানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ইচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতে 25% উন্নতি করা সম্ভব। হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে,
যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিচ্ছু বদলানোর দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25% চেয়ে তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। আজ বিশ্ব নার্স দিবস। এই বছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে নার্সরা সুরক্ষিত থাকলে, তাদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলছে, জনসংখ্যার বিবেচনায় দেশে এখন 3,10,500 নার্স থাকা দরকার, কিন্তু দেশে নার্স রয়েছেন প্রায় 56,000, যা প্রয়োজনের চেয়ে প্রায় 82% কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের চিকিৎসা সেবার মান অসন্তোষজনক হওয়ার অন্যতম একটি কারণ নার্স সংকট। রোগগ্রস্ততা ও মৃত্যুহার কমানো, হাসপাতালে রোগীর সন্তুষ্টি, আবার হাসপাতালে ভর্তি না হওয়া বা রোগের ক্ষেত্রে জটিলতা দূর করতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের সম্মানজনক পেশা হিসেবে নার্সিংকে এখনো আকর্ষণীয় করে তোলা যায়নি। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে বিকেলে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সঙ্গেও বৈঠকে বসবে কমিশন। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্য ও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয় এবং বিকেল 3টায় নেজামী ইসলামী পার্টির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাড্ডা খাল উদ্ধারে সেনাবাহিনীর সাহায্যে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে সুভাড্ডা খাল পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, 317 কোটি টাকায় 14.20 কিলোমিটার খাল উদ্ধারে প্রকল্পটি বাস্তবায়নে জনসাধারণকে আরও সতর্ক হওয়ার পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। খাল পুনরুদ্ধারে এবং জলাবদ্ধতা নিরসনে ময়লা আবর্জনা পয় নিষ্কাশনের জন্য জনগণকে আরও সতর্ক হয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। তো আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এতটা টাকা এতটা এই খালটাতে যাবে কেন, কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, হ্যাঁ। এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। দেখছেন সংবাদ দুপুর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনায় বসেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরে সিদ্ধান্ত হবে। গেল 2 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হলে দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে বৈঠকে বসেছে ইসি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং এজেন্ডা সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন।
জি, যেমনটি আপনি বলেছেন, আজকে সকাল 11টার দিকে কিন্তু নির্বাচন কমিশনে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমের যে একটা সিদ্ধান্ত হয়েছে গত শনিবার, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে গতকাল রবিবার রাত্রে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়। সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, এবং সেই গ্যাজেটে কিন্তু আপনার বলা হয়েছে যে এই গ্যাজেটের কিছুটা কি প্রভাব ফেলবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত বৈঠকে নিবে বা তারা যে সিদ্ধান্ত সরকারের থেকে পাবে, সেই ব্যাপারগুলোতে নিয়ে কিন্তু সিএসি ইতিমধ্যে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে সরকার থেকে যে গ্যাজেট আসলে আসবে নির্বাচন কমিশনে, সেইটার প্রেক্ষিতে কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, ভোটে আসতে পারবেন কিনা, বা তাদের আসলে দল নিষিদ্ধের সিদ্ধান্ত তারা নেবে। কিন্তু গতকালকে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছে রাত্রে আইন মন্ত্রণালয় থেকে, যে সন্ত্রাস বিরোধী যে গ্যাজেট প্রতিবেদন, সেই গ্যাজেটের ভিত্তিতে আসলে তারা কোনো সিদ্ধান্ত ওইভাবে নেবেন না। তো 11টার দিকে বৈঠক শুরু হয়েছিল, কিন্তু মাঝে আপনার যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা বেসরকারি নির্বাচন সংস্থা তারা সিএসির সাথে সাক্ষাতে এসেছেন, এবং তারা ভিতরে এখন বৈঠক করছেন নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে তারা নির্বাচনকে পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণ নীতিমালা, এবং এছাড়া নির্বাচনকে কেন্দ্রিক যত রকমের কার্যক্রম আছে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে ওনারা ভিতরে আলোচনা করছেন। তো এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধের সেই বৈঠকটি একটু স্থগিত করা হয়েছে, এবং এটা কিছুক্ষণ পরে আবার শুরু হবে। তো তারপরে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে বৈঠকটি শুরু হওয়ার পরে আবার যে শুরু হবে, সেই শুরু হওয়ার পরে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটি নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এবং এই ব্যাপারে আসলে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। অন্তর্বর্তী সরকার কোনো দেশপ্রেমিক সরকার নয়, তারা ইচ্ছাকৃতভাবে অপকর্ম করে কারো উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন। তিনি বলেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটছে, আর সেন্ট মার্টিন ও মানবিক করিডোর নিয়ে কেন জামাতে ইসলামী ও এনসিপি কথা বলে না, সে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন বদনাম যারা ছড়ায় তারা দেশ ও জাতির শত্রু। যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। এই সরকার কোন পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। চিকিৎসা মৌলিক অধিকার হলেও লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের কাছে তা এখনো অধরা। হরিণচৌড়া, মাঝের চর ও চর খাটামারির মতো এলাকায় নেই ক্লিনিক বা ওষুধের দোকান। নির্বাচনের সময় প্রতিশ্রুতি এলেও বাস্তবতা থেকে যায় অপরিবর্তিত। সহকর্মী জামাল বাছের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাটের তিস্তা, ধরাল নদীর চরগুলোতে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেন এক দুর্লভ সুবিধা। হরিণচৌড়া, মাঝের চর ও চরখাটামারির মতোই নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। অসুস্থ হলে রোগীকে হেঁটে বা নৌকায় দীর্ঘপথ পাড়ি দিয়ে লালমনিরহাট বা রংপুরে নিতে হয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে, বিশেষ করে প্রসূতি নারী ও শিশুদের জন্য। এসব চরের দিন শুরু হয় আশা নিয়ে, কিন্তু সন্ধ্যা নামে শঙ্কায়, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। এখানে যারা থাকে তাদের অন্য কোথাও যাওয়ার কোনো বুদ্ধি নেই, কারণ এরা যুদ্ধ করে থাকে। এখানে স্বাস্থ্য ব্যবস্থার কোনো নেই, ক্লিনিক নেই, হসপিটাল নেই বা কোনো ডাক্তার নেই। এখানকার মানুষজন অনেক
ভোগান্তির মধ্যে রয়েছে। যে মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে থাকে তা সুন্দর করিয়া বা চেষ্টা করিয়া ওই নদী পার করে নিয়ে যায়। তাছাড়া এখানে ডাক্তার বা ক্লিনিক এখানে নাই। তিস্তার অন্যান্য চরগুলোতেও স্বাস্থ্যসেবার অবস্থা করুণ। কোথাও কোথাও কমিউনিটি ক্লিনিক থাকলেও জনবল ও ঔষধের সংকট রয়েছে। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাস্থ্যসেবা প্রায় অচল হয়ে পড়ে। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে চরবাসীকে আবারও অবহেলার অন্ধকারে পড়তে হয়। এখানে তো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, ক্লিনিক এখানে নাই। বহু প্রলোভন দেয়, বহু প্রতিশ্রুতি দেয়, তা কাজ করে না। ক্লিনিক দেবে, স্বাস্থ্যসেবা দেবে, ছাত্রের ঘরে সাওয়াদের ঘরে ক্লিনিক সেবা দেবে, এই ধরনের প্রলোভন বহু দিবেন আছে, কিন্তু কাজ করে না। এখানে আমরা স্বাস্থ্য সেবা থেকে শুরু করে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আমরা আসলে এই অধিকারগুলো থেকে আমরা আমাদের এলাকার মানুষজন বঞ্চিত হচ্ছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই জনবল ও যাতায়াত সমস্যার কারণে স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানান সিভিল সার্জন। এখানে আমাদের বর্তমানে স্বাস্থ্যকর্মী অনেক শর্ট আছে। যদি স্বাস্থ্যকর্মী নিয়োগ হয় এবং স্বাস্থ্যকর্মী অ্যাভেলেবল হয় তাহলে ওইখানে আমরা মাঝে মধ্যে ক্যাম্পেইন করতে পারবো। চিকিৎসা যেখানে ন্যায্য অধিকার, সেখানে চরবাসী প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে লড়ছে। চিকিৎসা যেন তাদের জন্য এক দুঃস্বপ্ন, যা কবে পূরণ হবে কেউই জানে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ও ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পড়েছে। দিনাজপুরের 13টি উপজেলার 7টি ভারতীয় সীমান্ত লাগোয়া জমিতে বোরো ধান কাটার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের দাবি সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিজেপি সতর্ক থাকতে বলেছে। সহকর্মী হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ধান ও চালে সমৃদ্ধ দিনাজপুর জেলার 7টি উপজেলা ভারতের সঙ্গে সীমান্তে যুক্ত। এতদিন কৃষকরা শান্তিপূর্ণভাবে চাষ করলেও বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এবং ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিএসএফ এর তৎপরতা কিছুটা বেড়েছে। এতে সীমান্তের জমিতে ধান কাটা নিয়ে কৃষকদের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। আগের মতো এখন তারা নির্বিঘ্নে জমিতে যেতে পারছে না, ফলে হারভেস্ট মেশিন বা শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষকদের দাবি বিজেপি ও বিএসএফ এর মধ্যে আলোচনা হলে সমস্যা সমাধান হবে। বিজেপি যদি সহযোগিতা করে, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে, তাহলে একটু ভয় ভীতিটা আমার কম হবে। কোনো লোকজন যাতে চাচ্ছে না, ভয় বিএসএফ এর ভয়। আমাদের এই মাঠের ধানটা নিয়ে খুব চিন্তিত আমরা। সীমান্ত তো গাড়ি গেলে বা মানুষজন গেলে হয়তো ফস করে গুলি করে জানা কি করে, কিন্তু আমাদের সীমান্ত এলাকায় ধান ক্ষেত, আমরা তো 24 ঘন্টা যাওয়া লাগে। তবে বিজেপি জানায় আতঙ্কের কিছু নেই, তবে কাজ করতে গিয়ে কেউ কেউ যদি ভারতের সীমানায় ঢুকে পড়ে তবে এটি একটি সমস্যা হতে পারে। সীমান্তে ধান কাটা নিয়ে কৃষকদের আতঙ্ক দূর করতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে জরুরি বৈঠক জরুরি বলে মনে করে অনেকে, যা কৃষকদের মধ্যে সাহস যোগাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় টানা 4 দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার বিকেল 3টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিনও তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। 4 দিন ধরেই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে। প্রচন্ড গরমে কষ্টে পড়েছে মানুষ সহ প্রাণীকুল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল থেকেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে এবং আজ আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মাঠে কাজ করা খুব কষ্ট হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রা, মানুষের ধান গুছিয়ে গিয়েছে। যেমন গরম পড়ছে সেমন হিট, তারপর তো কাজ করা তো বুঝতে পারছেন, মানুষের তো খুব কষ্ট আছে, রোজ জাতি পাচ্ছে না, পানি হচ্ছে না। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনার কাছে জানতে চাইবো যে গরমের তীব্রতা কেমন দেখছেন সেখানে, জানাবেন। ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদাহে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার বাসীর, কারণ গত পরপর 4 দিন কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সাথে এই চলতি মৌসুমের কিন্তু সারা দেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গাতে, সেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমা শুরু করেছে এবং আজকে কিন্তু আরও কমবে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে আজকে কিন্তু গতকালকে যে চুয়াডাঙ্গার আকাশে
আকাশে মেঘের ঘন ঘন না থাকলেও আজকে কিন্তু চুয়াডাঙ্গার আকাশে মেঘের ঘন ঘন দেখা যাচ্ছে। একই সাথে ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে, তবে তাপমাত্রা কিছুটা কম, কারণ আজকে কিন্তু দুপুর 12টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 37 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং গতকালকে তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা বেশ কম, কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, কারণ বর্তমানে কিন্তু তাপমাত্রা থেকে বাতাসের আর্দ্রতা বেশি। এই আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু মানুষ তরতরিয়ে ঘামছে। তবে এখানে যে খারাপ খবর হচ্ছে, দুঃখিত দুঃসংবাদ হচ্ছে এইটাই যে এই যে মানুষদের তরতরিয়ে ঘামছে এতে কিন্তু মানে পানির শূন্যতা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছে। তবে গত যে 4টা দিন গিয়েছে সেটাও কিন্তু চুয়াডাঙ্গাবাসীর জন্য খুবই কষ্টের দিন গেছে, কারণ এই কষ্টের দিনগুলোতে কিন্তু চুয়াডাঙ্গাতে হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। একই সাথে আজকে কিন্তু যেভাবে ঘামছে এতে কিন্তু ঠান্ডা, জ্বর, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছে। তবে আমি একটা আশার খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গা সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে বলে এমনটি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। শুধু তাই না, আগামীকাল থেকে টানা 16 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং চুয়াডাঙ্গা থেকে সেই গরমের খবরই জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। দেখছেন সংবাদ দুপুর।